আসসালামু আলাইকুম। ইরানের পারমাণবিক বোমা বানানো ঠেকাতে একসাথে কাজ করার ঘোষণা ব্রিটেন ও ইসরায়েলের। ভূমধ্যসাগরে বিধ্বস্ত ব্রিটিশ F-35 ফাইটার জেটের ভিডিও প্রকাশ। ইথিওপিয়ান আর্মির হামলায় কমপক্ষে 6 সুদানি সেনা নিহত। শ্রীলঙ্কায় নিহত তামিল টাইগারদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আবারও জার্কন হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানকে পরমাণু বোমার অধিকারী হতে না দেয়ায় ইসরায়েলি চেষ্টার সাথে যোগ দিয়েছে ব্রিটেন। দুই দেশ মিলে অঙ্গীকার করেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না। এজন্য তারা দিনে রাতে একসাথে কাজ করবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে যে কোনো মূল্যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাবে। এজন্য প্রয়োজনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। এবার ইসরায়েলের এই উদ্যোগে যোগ দিয়েছে ব্রিটেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস মিলে একটি প্রবন্ধ লিখেছেন। তাতে তারা লিখেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য দুই দেশ মিলে দিন-রাত কাজ করে যাবে। এজন্য দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠতা দরকার। তাদের এই প্রবন্ধ 28 নভেম্বর প্রকাশিত হয়েছে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়। ইরান 6 জাতি পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করা নিয়ে ভিয়েনায় আলোচনা শুরুর ঠিক একদিন আগে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড লন্ডন এবং প্যারিস সফরে বের হয়েছেন। ইসরায়েল শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ইরানের সাথে পশ্চিমাদের এই চুক্তি পুনরায় কার্যকর না হয়। ইয়ার লাপিড সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে। এদিকে ইয়ার লাপিডের লন্ডন সফরের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, পরমাণু চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তারা খুবই উদ্বিগ্ন। ভিয়েনার আলোচনাকে ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু চুক্তি কার্যকর হওয়ার বিষয়ে শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তাদের টেবিলে অন্য অপশন রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্স বলেছেন, অন্য অপশন মানে ইরানের ওপর সামরিক হামলা। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসে ইরানের ওপর কঠোর অবরোধ আরোপ করেছে। ইরান চাইছে এই চুক্তি পুনরায় কার্যকর করা হোক, কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি কার্যকর করার ক্ষেত্রে নতুন নতুন শর্ত আরোপ করেছে। ইরান এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। এই চুক্তি যদি কার্যকর না হয় তাহলে সেজন্য দায়ী হবে মূলত যুক্তরাষ্ট্র, কিন্তু তারা উল্টো হুমকি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তারা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভিয়েনা আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছে, ইয়ার লাপিডের লন্ডন সফরে দুই দেশের মধ্যে সাইবার সিকিউরিটি, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হবে। ইয়ার লাপিড প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে একটি অনুষ্ঠানেও অংশ নেন। ভূমধ্যসাগরে বিধ্বস্ত ব্রিটেনের F-35 বিমানের ভিডিও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফাইটার জেট দুর্ঘটনার এই দৃশ্য। এতে দেখা যায় বিমানটি ঠিক উড্ডয়নের মুহূর্তে রণতরীর র্যাম্প থেকে সাগরে পড়ে যায়। এরপর পাইলট বের হয়ে আসতে সক্ষম হয় বিমান থেকে। ব্রিটিশ বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথ থেকে অপারেশন পরিচালনার সময় ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয় 100 মিলিয়ন পাউন্ডের একটি F-35 যুদ্ধ বিমান। ব্রিটিশ F-35 বিমানের নির্মাতা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। F-35 বর্তমান বিশ্বে আলোচিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এই বিমানের বিশেষ বৈশিষ্ট্য হল রানওয়ে ছাড়াও হেলিকপ্টারের মতো সম্পূর্ণ ভার্টিক্যাল উপায়ে টেক অফ এবং টেক অন করতে পারে। গত 29 নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্রিটিশ এই বিমান দুর্ঘটনার দৃশ্য। ডেইলি মেইল সহ ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এই ভিডিও। বিমানবাহী রণতরীতে 24 ঘন্টা ভিডিও কার্যক্রম রয়েছে, কিন্তু ব্রিটিশ এয়ারফোর্সের পক্ষ থেকে এই দুর্ঘটনার ভিডিও প্রকাশ থেকে বিরত থাকে। অপরদিকে দুর্ঘটনার কোনো কারণ এখনও পর্যন্ত প্রকাশ করেনি। এদিকে বিমানটি উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে ব্রিটেন। ব্রিটিশ বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথ তার প্রথম মিশনে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটালো। বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথ গত মে মাসে প্রথমবারের মতো 8 মাসের জন্য লন্ডন থেকে অভিযানে বের হয়। দক্ষিণ চীন সাগরে অভিযান শেষে রণতরীটি ভূমধ্যসাগর হয়ে লন্ডনে ফিরে যাচ্ছিল।
আবারও জার্কন হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। 29 নভেম্বর রাতে হোয়াইট সাগরে একটি ফ্রিগেট থেকে জার্কন মিসাইল পরীক্ষা চালায় রাশিয়া। মিসাইলটি 400 কিলোমিটার দূরে সমুদ্রে একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। 15 দিনের মধ্যে রাশিয়া দ্বিতীয়বার এ ধরনের মিসাইল পরীক্ষা করল। জার্কন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন রাশিয়ান হাইপারসনিক মিসাইলকে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করে থাকেন। 2018 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান হাইপারসনিক মিসাইল অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 2019 সালে রাশিয়া ভূমি থেকে নিক্ষেপযোগ্য এভানগার্ড হাইপারসনিক মিসাইল মোতায়েন করে। রাশিয়া বর্তমানে বিমান থেকে নিক্ষেপযোগ্য কিনজহাল হাইপারসনিক মিসাইলের চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে। অপরদিকে জার্কান হাইপারসনিক মিসাইল ফ্রিগেট থেকে শুরু করে সাবমেরিন থেকে নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এভানগার্ড হাইপারসনিক মিসাইল বিশ্বের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করে যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবন না করা পর্যন্ত রাশিয়ার এই হাইপারসনিক মিসাইলের কাছে সম্পূর্ণ অরক্ষিত আর অসহায় যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ। শ্রীলঙ্কায় 1 দশক ধরে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে নিহত তামিল টাইগার যোদ্ধাদের স্মরণে তামিলদের একটি অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। নিহত তামিলদের স্মরণে আত্মীয় এবং পরিচিতজন মিলে শ্মশানে প্রদীপ জ্বালানো সহ শোক অনুষ্ঠানের আয়োজন করেছিল। উত্তরের মুলাইভিতু এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেই তামিল বিদ্রোহীরা সরকারি আর্মির বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ চালিয়েছিল। শ্রীলঙ্কা সরকারের কঠোর দমন অভিযানের ফলে 2009 সালে নির্মূল হয় তামিল বিদ্রোহ। জাতিসংঘের তথ্য অনুসারে 1 দশক ধরে তামিল টাইগারদের সাথে সরকারি বাহিনীর যুদ্ধে কমপক্ষে 1 লাখ শ্রীলঙ্কান নিহত হয়েছেন। তামিল বিদ্রোহীরা শ্রীলঙ্কার উত্তরে তামিলদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 1972 সাল থেকে যুদ্ধ শুরু করে। 37 বছর ধরে চলে শ্রীলঙ্কায় এই গৃহযুদ্ধ। শ্রীলঙ্কার রাজাপাকসে সরকার তামিল বিদ্রোহীদের দমনে সক্ষম হন। 2005 সালে মহিন্দ রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন। একই সময় তার ভাই লেফটেন্যান্ট জেনারেল গোতাবায়া রাজাপাকসেকে তিনি দায়িত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। 2 ভাই মিলে তামিলদের বিরুদ্ধে কঠোর দমন অভিযান শুরু করেন 2005 সাল থেকে এবং 2009 সালে অবসান ঘটে তামিল বিদ্রোহীদের। এদিকে সুদানের সাথে বিতর্কিত সীমান্তে হামলা চালিয়েছে ইথিওপিয়ান আর্মি। এতে কমপক্ষে 6 জন সুদানি সেনা নিহত হয়েছে। সুদান আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে আল-ফাসাকা এলাকায় এই হামলা চালিয়েছে ইথিওপিয়ান আর্মি। আল-ফাসাকা সীমান্ত এলাকা ইথিওপিয়ার দখলে রয়েছে বর্তমানে, তবে সুদান এটিকে নিজের বলে দাবি করে আসছে। সুদান আর্মির পাহারায় সেখানে সুদানের কৃষকরা চাষাবাদ করতে গেলে ইথিওপিয়ান আর্মি তাদের উপর হামলা চালায়। এ সময় 2 দেশের আর্মির মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। 2020 সালের নভেম্বরে আবি আহমেদের আর্মি টাইগ্রে রাজ্যের বিমান হামলা শুরু করার পর থেকে সুদানের সাথে ইথিওপিয়ার উত্তেজনা বাড়তে থাকে। টাইগ্রে রাজ্যে যুদ্ধের কারণে হাজার হাজার ইথিওপিয়ান সীমান্ত পার হয়ে সুদানে আশ্রয় নিয়েছে উদ্বাস্তু হিসেবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।